ভারতে না গিয়ে চীন সফরে চলে গেছেন তারেক রহমান বলে তারেক রহমানের পররাষ্ট্র নীতির সমর্থক অনেক বিশ্লেষক বলছেন বটে, কিন্তু চীন ভারতের মধ্যে যখন একটা বড় ধরনের ঐক্যের সম্ভাবনা ক্রমাগতভাবে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দুই দেশের শীর্ষ পদগুলোতে ক্রমাগতভাবে আলোচনার দুয়ার খুলছে এবং দুদেশই এগিয়ে দিচ্ছে তাদের মৈত্রীর হাত সীমান্তে, এত বড় ধরনের স্পর্শকাতর সমস্যা থাকা সত্ত্বেও তখন সম্ভবত আমরা চীনপন্থী, তাই আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখি না, এমন কোনো পররাষ্ট্র নীতি যে আর এই সময়টায় এসে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কাজ করে না তা বলাই বাহুল্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেক সভাপতি হিসেবে ব্রিক্স সম্মেলনে একজন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর সূত্রে গত কমাস ধরে ব্যাপকভাবে বাংলাদেশে ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রসঙ্গটি আলোচিত হয়েছে। 12 আর 13 সেপ্টেম্বর দিল্লিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রিক্সের সভাপতিত্বের দায়িত্ব এখন ভারত পালন করছে। এই জোটটি বিশেষ করে পৃথিবীতে যখন ইরান যুদ্ধের পর আবার নতুন করে রাষ্ট্রগুলো বুঝতে শুরু করেছে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে ভরসা করা যায় না, তেমনি নানা বিষয়ে বিতর্ক বিবাদ থাকলেও একে অপরের জন্য আলাদা ঐক্যের জায়গা খুঁজে পাওয়াটা ভীষণ জরুরি, তখন এই ব্রিক্স সম্মেলন সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে এবং 2026-এর ব্রিক্স শীর্ষ সম্মেলনটি এখন থেকেই সারা পৃথিবী জুড়ে শিরোনাম হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না, এর আউটরিচ এফোর্টের অংশ হিসেবে আমন্ত্রণ পেয়ে পর্যবেক্ষক হিসেবে তা একরকম নিশ্চিত, এবং তা নিয়ে বাংলাদেশ ভারতের পত্রপত্রিকায় ব্যাপক চর্চার পর তা যখন একরকমের স্তিমিত হয়ে পড়েছে, এখন ব্যাপকভাবে বিশ্বজুড়ে যে খবরটি শিরোনাম হচ্ছে সেটা হচ্ছে ব্রিক্স সম্মেলন উপলক্ষে ভারতের নয়াদিল্লিতে ওই 12-13 সেপ্টেম্বর সফর করতে যাচ্ছেন 7 বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং 2019 সালে শেষ ভারত সফর করেছিলেন। মনে করা হয়েছিল ভারত আর চীনের মধ্যে সম্পর্কের যে শীতলতা সেটা কাটিয়ে মোদি শি জিনপিং এর নেতৃত্বে ভারত চীনের মধ্যে একটা দারুণ উষ্ণ সম্পর্ক গড়ে উঠবে সেই 2019 সালে শি জিনপিং সফর করবার পরপরই। কিন্তু 2020 সালে চীন ভারতের যে স্পর্শকাতর সীমান্ত, সেই সীমান্তে আবারও একটা প্রাণঘাতী সংঘাত হয়ে যাওয়ার পর এবং দুতরফেই সৈন্যরা নিহত হওয়ার পর দুদেশের সম্পর্ক প্রায় 4 বছরের জন্য একেবারে স্থবির হয়ে পড়েছিল। মানে চীন এবং ভারতের মধ্যে আর কোনো সম্পর্কই ছিল না। 2024-এর অক্টোবরে কাজানে, রাশিয়ার কাজানে যখন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাইডলাইনে, তারপর থেকেই একরকমের বরফ গলতে শুরু করলো। চীন ভারত দুদেশ সম্প্রতি আরো বুঝেছে যে বরফ গলাটা কত জরুরি, বিশেষ করে ইরান যুদ্ধের পর যখন যুক্তরাষ্ট্র একদিকে তো তাদের ট্যারিফ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, চীন আর ভারত হয়ে উঠল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টার্গেট ইচ্ছামতো শুল্ক আরোপের ক্ষেত্রে, পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে। অন্যদিকে চীন ভারত দুদেশকেই যুক্তরাষ্ট্র ব্যাপক চাপ সৃষ্টি করতে থাকলো যে তারা যাতে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে, মানে ওই যে ইরান থেকে, তারা তাদের জ্বালানি সংগ্রহ বন্ধ করে। কিন্তু এই যে ব্রিক্সের সবচেয়ে প্রভাবশালী যে দেশগুলো চীন, রাশিয়া, ভারত তখন একটা আলাদা ঐক্য গড়ে তুললো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেসব ওজোর আপত্তি হুমকি কিছুকে পাত্তা না দিয়ে চীন, রাশিয়া, ভারত ইরান থেকে তাদের জ্বালানি সরবরাহ পথ ঠিক রাখলো ইরানের সঙ্গে তাদের মৈত্রীর সূত্রে, এবং সেভাবে তারা তাদের দেশগুলোর জ্বালানি সংকট যেমন ঘটতে দিল না, তেমনি উৎপাদন বজায় রাখলো। চীন এবং ভারত দুদেশই বোঝে যে একদিকে যেমন চীন ভারত চির প্রতিদ্বন্দ্বী, তাদের সীমান্তে একটা বড় ধরনের স্পর্শকাতর পরিস্থিতি, প্রায়শই সেটা সংঘাতের রূপ নেয়। এমনকি এবছর জুলাইয়েও কিন্তু এক দফা সীমান্তে দুদেশের সৈন্য মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে পড়েছিল, সেটাও খবর হয়েছে। কিন্তু এই দুই দেশ এখন
অত্যন্ত গুরুত্বের সঙ্গে বুঝতে শুরু করেছে যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একাধিপত্য ঠেকাতে তারা ব্রিক্স গঠন করেছিল 90 দশকের শেষে, সেই একাধিপত্য এবং ট্রাম্পের মতো যুক্তরাষ্ট্রের যেসব শাসকেরা মানে যথেচ্ছাচার করেন, যখন ইচ্ছা পাল্টা শুল্ক আরোপ করলেন, যখন ইচ্ছা যত ইচ্ছা বাণিজ্যের একটা চাপ প্রয়োগ করা শুরু করেন, এদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই একাধিপত্য ঠেকাতে এই দেশগুলোর ঐক্য। 90 দশকের শেষে ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এই দেশগুলোর উদ্যোগে কিন্তু একটা মার্কিন একাধিপত্য ঠেকাতেই এই ব্রিক্স জোটটি গঠিত হয়েছিল। এবং সে কারণে প্রেসিডেন্ট শি জিনপিং এখন বলছেন যে চীন ভীষণ গুরুত্বের সঙ্গে এই ব্রিক্স জোটকে দেখে এবং নয়াদিল্লির সভাপতিত্বের বিষয়টাকেও চীন এতটাই গুরুত্বের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, মানে সম্মানের বিষয় বলে মনে করে যে চীন এ দফায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সশরীরে নিজেই একটা বিরাট বহর নিয়ে এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসছেন। 2024 অক্টোবরে এক দফা ব্রিক্স শীর্ষ সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার কাজানে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী মোদি আর প্রেসিডেন্ট শি জিনপিং এর। এরপর 2025 এসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাইডলাইনেও চীনের শহর তিয়ানজিনে সফর করেন প্রধানমন্ত্রী মোদি এবং সে সময়ও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ হয়। এরপর 7 বছর বাদে অবশেষে প্রেসিডেন্ট শি জিনপিং এ দফায় ভারত আসছেন, সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেটা এখন সংবাদ মাধ্যমের খবর। এবং শি জিনপিং আসছেন 400 জন চীনা কর্মকর্তাকে সাথে নিয়ে, এবং চীনের বিভিন্ন কর্মকর্তারা এখন ভারতের নয়াদিল্লিতে এই 400 জনের বিশাল বহরের থাকা, নিরাপত্তা, এসব বিষয়গুলো খতিয়ে দেখতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বলে রয়টার্স থেকে শুরু করে ভারতের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো খবর দিচ্ছে। কারণ চীন এবং ভারত এখন ঠিক করেছে যে শুধুমাত্র একটা বিষয়ে, ওই যে সীমান্তে ভীষণ স্পর্শকাতর একটা সম্পর্ক, সেই বিষয়টাতে যেমন আটকে থাকা যাবে না, তেমনি ভারত একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ভারতকে বলে তাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা অঞ্চলের নেতা হিসেবে যে এই অঞ্চলে চীনের আধিপত্য ঠেকিয়ে রাখতে নাকি ভারতই তাদের সবচেয়ে বড় মিত্র, কিন্তু ভারত টের পাচ্ছে যে এই অঞ্চলে চীন ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র তার জন্য যথেষ্ট নিরাপত্তা ঝুঁকি এবং বিবাদ তৈরি করছে। কাজেই ভারত এই জায়গায় চীনের সঙ্গে সম্পর্কটাকে স্থবির করে রাখা গুরুত্বপূর্ণ মনে করছে না। এমনকি এই যে ব্রিক্স জোটটা, সেই জোটটাকে বিশেষভাবে একটা ডলার বিরোধী জোট হিসেবে দেখা হয়। মানে ডলারের জোরে মার্কিন যুক্তরাষ্ট্র যে সারা পৃথিবীর বাণিজ্যকে নিয়ন্ত্রণ করছে, এই ব্রিক্স জোট বলে যে অর্ধেকের বেশি জনসংখ্যা এই ব্রিক্স জোটভুক্ত দেশগুলোতে আছে এবং এই দেশগুলোতেই পৃথিবীর 1/4 বেশি বাণিজ্য ঘটছে। এমন অবস্থায় শুধুমাত্র ডলারের ওপর নির্ভর করে থেকে মার্কিন আধিপত্য মেনে নেওয়ার সময় শেষ হয়ে গেছে, যে কারণে দেখবেন যে এমনকি রূপপুর পারমাণবিক প্রকল্পের ঋণ পরিশোধে রাশিয়া কিন্তু বাংলাদেশকে রুপিতে সেই ঋণ পরিশোধের আহ্বান জানিয়েছে। এই যে একটা পরিস্থিতি, একটা মার্কিন আধিপত্য ঠেকাতে চীন, রাশিয়া, ভারতের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিগুলোর জোট, যেখানে ব্রাজিল আছে, যদিও ব্রাজিলের সরকার প্রধান লুলা ডি সিলভা এবার আসতে পারছেন না কারণ ব্রাজিলের পরপরই নির্বাচন আছে, কিন্তু এই ব্রিক্স সম্মেলনে এসে শুধু যে শি জিনপিং যুক্ত হচ্ছেন তাই কিন্তু নয়। শি জিনপিং 400 জন নিয়ে ভারত আসছেন, ভারতকে সরাসরি বার্তা দিচ্ছেন যে ভারত এবং চীনকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। দুদেশের সম্পর্ক ভালো রাখতে সীমান্তে শান্তি বজায় রাখা যেমন জরুরি, তেমনি সীমান্ত নিয়ে যে স্পর্শকাতর ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে একদিকে আলোচনা চলবে, কিন্তু অন্যদিকে দুদেশের মধ্যেকার বাণিজ্যিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে যেসব অংশীদারত্ব, সেগুলো আরো এগিয়ে নিয়ে যেতে দুদেশকেই সক্রিয় ভূমিকা রাখতে হবে। ব্রিক্স সম্মেলনের আগে কিন্তু চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসে ভারত সফর করে গেছেন এবং এখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
উপদেষ্টা অজিত দোভাল সবে বেইজিং সফর করলেন এবং সেখানে গিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে একদিকে যেমন সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে আলাপ হয়েছে, তেমনি এই যে প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন তার সফরের আয়োজন, নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বলে পত্রপত্রিকায় খবর দেওয়া হচ্ছে। শি জিনপিং সহ আসলে ব্রিক্স নেতৃত্ব এই বাণিজ্য এগিয়ে নেওয়া, অর্থনৈতিক বিষয়াবলী এগিয়ে নেওয়া এবং এক দেশের সঙ্গে আরেক দেশের যা যা ছোট ছোট বিষয় কিংবা অত্যন্ত স্পর্শকাতর বিষয়েও যদি দূরত্ব থাকে সেগুলোকে পাশে রেখেও কি করে আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়, সম্পর্কটা যাতে কখনোই স্থবির না হয়ে পড়ে সেটা নিশ্চিত করা যায়, এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখেই, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ঠেকাতে হলে সেটা মাথায় রেখেই ব্রিক্স নামের এই সংগঠনটিকে আরো শক্তিশালী করে তুলতে চান। এবং এই প্রতিশ্রুতিটা ইরান যুদ্ধের পর আর মার্কিন যুক্তরাষ্ট্রের যথেচ্ছ পাল্টা শুল্ক আরোপের ঘটনার পর এমনভাবে ব্রিক্স জোটে স্পষ্ট হয়ে উঠেছে এবং এই প্রতিশ্রুতিটার বিষয়ে সকল নেতৃবৃন্দ এমনভাবে একমত হয়ে উঠেছেন যে সে কারণেই এ দফার ব্রিক্স শীর্ষ সম্মেলনের দিকে বিশেষভাবে নজর থাকছে সারা পৃথিবীর আন্তর্জাতিক বিশ্লেষকদের এবং সারা পৃথিবীর সংবাদ মাধ্যমের। শি জিনপিং 400 জন নিয়ে ভারত আসছেন 7 বছর পর, সেটা তাই খুব স্বাভাবিকভাবেই বড় ধরনের শিরোনাম হচ্ছে। এই ব্রিক্স সম্মেলনে এ দফায় শুধু যে শি জিনপিং আসছেন তাই কিন্তু নয়, এই ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন। তার মানে পুতিন, শি এবং মোদির মধ্যকার একটা পারস্পরিক যোগাযোগের সরাসরি ক্ষেত্রে পরিণত হবে এই ব্রিক্স সম্মেলন। এবং পুতিনের আসাটা, ভ্লাদিমির পুতিনের ভারত সফরটাকে নিশ্চিত করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন রাশিয়া সফর করলেন। এবং এই ব্রিক্স শীর্ষ সম্মেলনে এছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও যোগ দিচ্ছেন। এই পরিস্থিতিতে সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এইরকম একটা হাই প্রোফাইল শীর্ষ সম্মেলনে আউটরিচ প্রোগ্রামে যোগ দিতে যাওয়ার এই সুযোগ বা এই আমন্ত্রণ এক রকমের অবহেলা করা বা প্রত্যাখ্যান করা কতটা যুক্তিসঙ্গত হলো সেটা নিয়েও নানা রকম প্রশ্ন উঠছে বইকি। কারণ যেই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে গিয়ে ভারত সফর থেকে বাংলাদেশ পিছিয়ে আসছে বা ভারতে না গিয়ে চীন সফরে চলে গেছেন তারেক রহমান বলে তারেক রহমানের পররাষ্ট্র নীতির সমর্থক অনেক বিশ্লেষক বলছেন বটে, কিন্তু চীন ভারতের মধ্যে যখন একটা বড় ধরনের ঐক্যের সম্ভাবনা ক্রমাগতভাবে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে দুই দেশের শীর্ষ পদগুলোতে ক্রমাগতভাবে আলোচনার দুয়ার খুলছে এবং দুদেশই এগিয়ে দিচ্ছে তাদের মৈত্রীর হাত, সীমান্তে এত বড় ধরনের স্পর্শকাতর সমস্যা থাকা সত্ত্বেও তখন সম্ভবত আমরা চীনপন্থী তাই আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখি না, এমন কোনো পররাষ্ট্র নীতি যে আর এই সময়টায় এসে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কাজ করে না তা বলাই বাহুল্য। চীন ভারত সীমান্তে নানা রকম স্পর্শকাতর জটিলতা থাকা সত্ত্বেও কিন্তু একদিকে যেমন ভারত চীনের নাগরিকদের আবার ভিসা দেওয়া শুরু করেছে গত বছর থেকে, তেমনি চীনও ভারতের নাগরিকদের জন্য কৈলাসের মানস সরোবরে তীর্থযাত্রার সুযোগ খুলে দিয়েছে। কাজেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লিখছে যে প্রেসিডেন্ট শির ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া সরাসরি এই বার্তাটাই দিচ্ছে যে বাইরের কোনো চাপ বা আর কোনো হিসাবে ভারত বা চীনের যে অর্থনৈতিক সম্পর্ক এবং ব্রিক্সের মধ্যকার যে সহযোগিতা সেটাকে যাতে দুর্বল করা না যায় সেটা এখন দুই দেশই এবং দুই দেশের একেবারে শীর্ষ নেতৃত্বই চাইছেন।